প্রস্তুত ইসরায়েল, লেবাননের সাথে যুদ্ধই হবে শেষ পরিণতি। ভূমধ্যসাগরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল হামাস, ইসরায়েলের জন্য পরিষ্কার বার্তা। একক আধিপত্য কায়েমের চেষ্টায় চীন। হোয়াইট হাউসের সামনে গোলাগুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে। কিমের নির্দেশে দেহ ব্যবসায় জড়িতদের প্রকাশ্যে গুলি করে হত্যা। এবং করোনায় আক্রান্ত প্রণব মুখার্জির মস্তিষ্কে অস্ত্রোপচার, অবস্থা সংকটাপন্ন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রস্তুত ইসরায়েল, লেবাননের সাথে যুদ্ধই হবে শেষ পরিণতি। ইসরায়েল এবার লেবাননের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছে। তেল আবিবের উপর যুদ্ধ চাপিয়ে দিলে ইসরায়েল ও লেবাননের সাথে যুদ্ধ করতে প্রস্তুত বলে সোমবার এই হুমকি দেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্টজ। তিনি মনে করেন, গত দশকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ভঙ্গুর ও অনিশ্চিত ছিল। ইসরায়েল ইরানকে পারমাণবিক শক্তি অর্জন থেকে বিরত রাখার ও সিরিয়ার কার্যক্রম বন্ধের প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও এ সময় তিনি জোর দিয়ে বলেন। লেবাননের সাথে যুদ্ধই হবে শেষ পরিণতি বলে জানিয়ে তিনি আরও বলেছেন, যদিও হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ আমাদের বৃহত্তম শত্রু, তবে তিনি লেবাননের জন্যও সমস্যা। ইসরায়েলে সম্পূর্ণ শান্তি ও সেখানে অবস্থিত আমাদের লোকদের ফিরিয়ে আনা ব্যতীত গাজার প্রতি আমাদের কোনো আগ্রহ নেই। উল্লেখ্য, 2016 সালের এপ্রিলে ফিলিস্তিনের প্রতিরোধ দল হামাস 4 জন ইসরায়েলি সেনাকে বন্দী করে। এছাড়াও গাজায় 2014 সালে অরন শোল নামে এক ইসরায়েলি সেনা নিখোঁজ হন। এ নিয়ে দুই দেশের সম্পর্কে উত্তেজনা আগে থেকেই। ভূমধ্যসাগরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল হামাস, ইসরায়েলের জন্য পরিষ্কার বার্তা। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ভূমধ্যসাগরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। এই ঘটনাকে হামাসের পক্ষ থেকে ইহুদিবাদী ইসরায়েলের জন্য পরিষ্কার সতর্ক বার্তা হিসেবে দেখা হচ্ছে। যখন গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত অবরোধ ও দফায় দফায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর আগ্রাসন চলছে, তখন এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটল। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গতকাল সোমবার কমপক্ষে 8টি ক্ষেপণাস্ত্র ফিলিস্তিনের আকাশ দিয়ে ভূমধ্যসাগরের দিকে ছুটে যায়। এ সময় অবরুদ্ধ গাজার লোকজন ব্যাপক উল্লাস প্রকাশ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র এএফপিকে জানিয়েছেন, ভূমধ্যসাগরে হামাসের পক্ষ থেকে এই ক্ষেপণাস্ত্র ছোড়ার মাধ্যমে ইসরায়েলকে এই বার্তা দেওয়া হয়েছে যে তাদের জানা উচিত, তেল আবিবের আগ্রাসনের মুখে হামাস নীরব থাকবে না। হামাস সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রশংসা করে বলেছে, এটি প্রতিরোধের জন্য নেওয়া পদক্ষেপ। 2007 সালের জুন মাস থেকে গাজা উপত্যকার ওপর ইসরায়েল স্থল, আকাশ এবং সমুদ্র পথের অবরোধ দিয়ে রেখেছে। ওই বছর হামাস নির্বাচনের মাধ্যমে ফিলিস্তিনের সরকার গঠন করে। হামাসের সরকারকে প্রতিহত করতে ইসরায়েল গাজার উপরে অবরোধ দেয়, তবে এই অবরোধ ভেঙে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে হামাস। একক আধিপত্য কায়েমের চেষ্টায় চীন। দক্ষিণ চীন সাগরে একচ্ছত্র আধিপত্য কায়েমের চেষ্টা করছে বেইজিং। ওই অঞ্চলে অন্যান্য দেশের দাবিকে পাত্তা না দিয়েই এশিয়ার সবচেয়ে ক্ষমতাধর এই রাষ্ট্রটি অনেক বিতর্কিত অঞ্চল নিজেদের বলে দাবি করছে। দক্ষিণ চীন সাগরীয় অঞ্চলে জোরজার মুল্লুকতার নীতি চালু করছে চীনের কমিউনিস্ট সরকার। আর বিষয়টিকে প্রতিষ্ঠিত করতে দ্বিগুণ প্রচারণা চালাচ্ছে দেশটি। এমনটাই দাবি করছেন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের পলিসি ফর ইস্ট এশিয়া ও প্যাসিফিক বিভাগের সহকারী সচিব ডেভিড আর স্টিলওয়েল। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সঙ্গে ভার্চুয়াল আলাপচারিতায় এই বিষয়টি তুলে ধরেন ডেভিড আর স্টিলওয়েল। তিনি জানান, সাম্প্রতিক মাসগুলোতে সারা বিশ্ব যখন কোভিড-19-এর বিরুদ্ধে লড়ছে, তখন দক্ষিণ চীন সাগরে একচ্ছত্র আধিপত্য কায়েমের চেষ্টা করছে বেইজিং। অন্য উপকূলীয় দেশগুলোর সার্বভৌম অধিকারকে ক্ষুণ্ণ করছে, সেই সঙ্গে উপকূলীয় সম্পদের মালিকানা থেকে তাদের বঞ্চিত করছে দেশটি। কিন্তু ওই সম্পদের মালিকানা চীনের নয়, উপকূলীয় দেশগুলোর। সম্প্রতি দক্ষিণ চীন সাগরের বেশিরভাগের ওপর চীনের একচ্ছত্র মালিকানার দাবি দ্য হেগের মীমাংসা আদালত খারিজ করে দিয়েছেন। বিষয়টি মনে করিয়ে দিয়ে তিনি বলেন, বেইজিংয়ের 9 লাইনের সমুদ্র সংশ্লিষ্ট দাবির আন্তর্জাতিক আইনে কোনো ভিত্তি নেই। দক্ষিণ চীন সাগর ইস্যুতে আলোচনার সময় 4টি গুরুত্বপূর্ণ দিক আলোচনা করেছেন ডেভিড আর স্টিলওয়েল।
চারটি দিক হল বেইজিংয়ের রাষ্ট্রায়ত্ত এন্টারপ্রাইজেসের ভূমিকা, আচরণবিধি নিয়ে চীন ও আসিয়ানের মধ্যে আলোচনা, দক্ষিণ পূর্ব এশীয় সম্পদের যৌথ উন্নয়নে বেইজিংয়ের চাপ এবং ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অব দ্য সি বা ITLOS-এ বিচারকের একটি আসনের জন্য প্রচারণা। তিনি বলেন, দক্ষিণ চীন সাগরে অন্য কোথাও অর্থনৈতিক জুলুম বা আন্তর্জাতিক অঙ্গনে নির্যাতনের হাতিয়ার হিসেবে রাষ্ট্রীয় মালিকানাধীন এন্টারপ্রাইজগুলোকে ব্যবহার করেছে বেইজিং। দক্ষিণ চীন সাগরের স্প্রাটলি দ্বীপপুঞ্জের এলাকায় কৃত্রিম দ্বীপগুলোতে ড্রেজিং, স্থাপনা নির্মাণ এবং সামরিকীকরণের জন্য এন্টারপ্রাইজগুলোকে ব্যবহার করা হচ্ছে। এভাবে বেইজিং দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর এক্সক্লুসিভ ইকোনমিক জোনে ব্যাঘাত ঘটাচ্ছে। তিনি বলেন, আসিয়ানের কোনো দেশগুলো চীনের সঙ্গে সামরিক মহড়া এবং উপকূলের তেল ও গ্যাস উত্তোলনের কাজ করতে পারবে সে ব্যাপারেও সীমাবদ্ধতা দিয়ে রেখেছে চীন। বেইজিং আসিয়ান দেশগুলোকে বাইরের দেশগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে এবং আন্তর্জাতিক আইনের বুলি কম আওড়াতে চাপ দিচ্ছে। তার দাবি, এগুলো আসলে তর্জন গর্জনের লক্ষণ, বন্ধুত্বপূর্ণ প্রতিবেশীর লক্ষণ নয়। 2021 সালের মধ্যে আচরণবিধি নিয়ে আলোচনার বিষয়টি চীন সমর্থন করে থাকতে পারে, কিন্তু এর মধ্যে আধিপত্যবাদী লক্ষ্য রয়েছে। যৌথ উন্নয়ন চুক্তি নিয়ে বক্তব্যে স্টিলওয়েল বলেন, দক্ষিণ চীন সাগরের তেল ও গ্যাস সম্পদের উপর আধিপত্য ধরে রাখতে চায় চীন। এ বিষয়টিতে সফল হতে চায় দেশটি। যৌথ উন্নয়ন চুক্তি ছাড়া ওই অঞ্চলের তেল ও গ্যাস সম্পদের মালিকানা অস্বীকার করার জন্য প্রচারণা চালাচ্ছে বেইজিং। এতে ছোট দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে, বিশেষ করে যেগুলো চীনপন্থী নয়। হোয়াইট হাউসের সামনে চলল গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে। প্রত্যেক দিনের মতোই হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠক করছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু আচমকাই সেই বৈঠক থেকে মাঝপথে সরিয়ে নিয়ে যাওয়া হলো তাকে। আমেরিকার সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান। এরপরই লক করে দেওয়া হয় ব্রিফিং রুম। এদিন সাংবাদিক বৈঠকে ট্রাম্প জানান, হোয়াইট হাউসের সামনে গুলি চলেছে। এক সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করেছে সিক্রেট সার্ভিসের সদস্যরা। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে বলেও জানান তিনি। এদিন সাংবাদিক বৈঠক চলাকালীন আচমকা সিক্রেট সার্ভিসের এক অফিসার এসে ট্রাম্পের কানে কানে কিছু বলেন, আর তারপরই সেখান থেকে তাকে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় ব্রিফিং রুম। সিক্রেট সার্ভিসের কাজে খুশি ট্রাম্প। এদিন তিনি বলেন, সিক্রেট সার্ভিস থাকলে আমি নিশ্চিন্তে থাকি। তাদের এত দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য ধন্যবাদও জানান মার্কিন প্রেসিডেন্ট। এদিকে দেহ ব্যবসার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে 4 সরকারি কর্মকর্তাকে প্রকাশ্যে গুলি করে শাস্তি দিলেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। রাজধানী পিয়ংইয়ংয়ের রাস্তায় প্রকাশ্যে গুলি করা হয়েছে ওই কর্মকর্তাদের। তাদের প্রত্যেকের বিরুদ্ধে মধুচক্র চালানোর অভিযোগ ছিল। এছাড়াও আরও 2 ব্যক্তিকেও গুলি করে হত্যা করা হয়েছে। গোটা ঘটনা সম্পর্কে জানিয়েছে উত্তর কোরিয়ার তথ্য সম্প্রচার করা মার্কিন সংস্থা রেডিও ফ্রি এশিয়া। সম্প্রতি উত্তর কোরিয়ায় দেহ ব্যবসা চক্রের খবর প্রকাশ্যে আসে। দেশের রাজনীতিবিদ, সরকারি আমলা থেকে বহু প্রভাবশালী এতে জড়িত বলে অভিযোগ। 20-25 বছরের তরুণীদের চাকরি এবং $500 উপার্জনের প্রতিশ্রুতি দিয়ে দেহ ব্যবসার কাজে ব্যবহার করা হয় বলেও গুরুতর অভিযোগ উঠেছে। এমনকি জনপ্রিয় অভিনেতাদের নামও জড়িয়েছে। এই দেহ ব্যবসার জন্য ছোট হোটেল থেকে সরকারি খরচে নির্মিত শৌচাগারও ব্যবহার করা হয়েছে। মধুচক্র থেকে উদ্ধার করা তরুণীরা পুলিশকে জানিয়েছেন, তাদের অধিকাংশই পিয়ংইয়ং ইউনিভার্সিটির ছাত্রী। জানা গেছে, ওই তরুণীদের কাছে আগাম টাকা পৌঁছে দেওয়া হতো। এরপর ব্ল্যাকমেইল বা ভয় দেখিয়ে দেহ ব্যবসায় নামাতে বাধ্য করা হতো। এমনকি স্কুল পড়ুয়াদেরও দেহ ব্যবসার কাজে জোর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর তথ্য হল, খোদ কিম জং উনের পছন্দের স্কুলের পড়ুয়াদেরও উদ্ধার করা হয়েছে। আরএফএ জানাচ্ছে, গোটা ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ কোরিয়ার শাসক কিম দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন। উত্তর কোরিয়ার আইনে এই ধরনের অপরাধের ক্ষেত্রে 5 বছরের কারাবাস ও শ্রমের সাজা হয়ে থাকে। তবে অভিযুক্তদের সোজা গুলি করার নির্দেশ দেন কিম। পিয়ংইয়ং পৌরসভার এক কর্মকর্তার কথায় প্রকাশ্যেই গুলি করা হয় ওদের। 4 জন পার্টির পদস্থ নেতা ছিল এবং 2 জন দালাল। তবে এতেই তদন্ত বন্ধ হয়নি। ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে খুঁজে বের করার কড়া নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার দাপুটে শাসক। এদিকে করোনায় আক্রান্ত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছে।
তাকে দিল্লির একটি হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়, সোমবার 10 আগস্ট দিল্লির আর্মিস রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়। আঘাতের কারণে তার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছিল। অস্ত্রোপচারে তা অপসারণ করা হয়। পরে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। তাকে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়েছে। এর আগে সোমবার সকালে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর প্রণব মুখার্জি নিজেই প্রকাশ করেন। টুইট বার্তায় জানান, অন্য চিকিৎসা নিতে হাসপাতালে গেলে তার করোনা পরীক্ষা করা হয়। এতে তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। একই সঙ্গে তিনি গত সপ্তাহে তার সংস্পর্শে আসা সবাইকে সতর্কতা হিসেবে আইসোলেশনে যাওয়ার এবং করোনা পরীক্ষা করানোর পরামর্শ দেন। প্রণব মুখার্জি বিভিন্ন সময়ে ভারতের পররাষ্ট্র, প্রতিরক্ষা, যোগাযোগ, রাজস্ব ইত্যাদি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের বিরল কৃতিত্বের অধিকারী। এই বাঙালি রাজনীতিবিদ ভারতের ঐতিহ্যবাহী কংগ্রেস দলের অন্যতম ক্রাইসিস ম্যানেজার নেতা হিসেবে পরিচিত। তিনি 2012 থেকে 2017 সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন।